তৎকালীন সময়ে যে ওনার ময়নাতদন্তের রিপোর্ট সেটাকেও ওনারা পরিবর্তন করে ফেলেন। তো এরপরে তো জানাজা হলো, প্রচুর মানুষ তখন সারা বাংলাদেশের, একে তো শহীদ আব্দুল কাদের মোল্লার শাহাদাতের ঘটনা ঘটে গেল, ওনার সাথে 22 ঘন্টার পার্থক্য অলমোস্ট। তো ওই কারণে তো সারা বাংলাদেশে একটা থমথমে অবস্থান ছিল, হরতাল অবরোধ চলছিল। তাছাড়া লক্ষ্মীপুরে এর আগে 12 তারিখের ঘটনা ঘটলো, 4 জন শাহাদাত বরণ করলো, এই অভিযানের ঘটনা ঘটলো। চারদিকে একটা থমথম অবস্থার মধ্যেও হাজার হাজার মানুষ কিন্তু জানাজার জন্য চলে এসেছিল এবং তারা বাধা দেওয়ার চেষ্টা করেছিল। এই অবস্থায় আলহামদুলিল্লাহ ওনার জানাজা সম্পন্ন হলো। এরপরে তো আপনারা আরও কিছু ইনফরমেশন হয়তো দেখেছেন, এই জিনিসগুলো আসলে পত্রপত্রিকায় ওইভাবে আসেনি। প্রায় 1 মাসের ব্যবধানে লক্ষ্মীপুরের স্থানীয় বিএনপি সাথে, রাজনীতির সাথে জড়িত এমন অনেককেই, প্রায় 26-27 জনকে আপনার নির্মমভাবে গুম খুন করা হয়েছে এবং এই জিনিসগুলোকে পরিকল্পিতভাবে করা হয়েছে। এগুলো আসলে রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটের কারণে এই জিনিসগুলো ওভাবে হয়তো বলার সুযোগ হয়নি। আমার বাবা হয়তো মানে তিনি একজন নেতৃস্থানীয় লোক হওয়ার কারণে ওনার খবরটা, বা চিকিৎসক হওয়ার কারণে, বা ঘটনার প্রবাহের কারণে ওনাটা যেভাবে পাবলিশড হয়েছে, অন্যদের ক্ষেত্রে কিন্তু সেটা আর হয়নি। এবং এই ঘটনার পরে আসলে মানুষের শকের কারণে এই যে 1 মাসে যে এতগুলো মানুষকে মেরে ফেলা হলো, গুম খুন করা হলো, এইটার নিউজটা কিন্তু চাপা পড়ে গেল। এবং এই জিনিসটা আমি মনে করি যে একটা কমিশন করে হোক, বা এটাকে একটা তদন্ত করে, যে এতগুলো পরিবার লক্ষ্মীপুরে তারা মানে হত্যাকাণ্ডের এবং গুমের শিকার হলো, তাদের ব্যাপারে কেউ কথা বলছে না, কেউ ভয়েস রেজ করছে না, বা এটা ভুলে গেছে। এই জিনিসটা আমি চাই যে এটার একটা তদন্ত হোক। কারণ আমরা আমার বাবার মৃত্যু নিয়ে যথেষ্ট মানুষের কাছ থেকে রেসপন্স পেয়েছি, কিন্তু যাদের বাবা পাওয়া যায়নি, যাদের এই সন্তান দুনিয়া থেকে চলে যেতে হয়েছে তাদের হত্যাকাণ্ডে, আমরা চাই যে এগুলোর প্রপার বিচারটা হোক। এবং এটা আসলে মানে যে কোনো দলের ক্ষেত্রেই এটা একটা বড় ধরনের মানে স্যাক্রিফাইস, যে তাদের নেতাকর্মীকে তারা এভাবে হারাবে। আমরা চাই না যে লক্ষ্মীপুরের জনপদ এইভাবে আবার পুনরায়, লক্ষ্মীপুর না সমগ্র বাংলাদেশে এরকম গুম খুনের রাজনীতি আবার পুনরায় ফেরত আসুক। আমাদের দাবি হচ্ছে যে এই ঘটনাগুলো ভবিষ্যতের জন্য এমন একটা রেফারেন্স হিসেবে থাকুক, মানুষ একে তো জানবে যে এই ধরনের ঘটনা ঘটেছিল বাংলাদেশের ইতিহাসে, এবং এই ধরনের ঘটনা ঘটানো মানে হচ্ছে বিচারের সম্মুখীন হতে হয় এবং এটা কঠিন শাস্তি হয়। সেজন্যই মূলত আমরা তো বাবাকে ফেরত পাবো না, আমরা সেজন্য আইনি প্রক্রিয়ায় গিয়েছি। আমরা চেয়েছি যে আমার বাবার বিচারের থেকে একটা দৃষ্টান্ত যেন সমাজে স্থাপন হয়, যে কাউকে এভাবে অন্যায়ভাবে নির্মমভাবে হত্যা করে পার পাওয়া যায় না। সেজন্যই মূলত আমরা, আপনারা জানেন যে মানবাধিকার বিরোধী ট্রাইব্যুনালে আমরা গিয়েছি, আমাদের অভিযোগগুলো দাখিল করেছি এবং আমাদের টার্গেট ছিল যে এই ঘটনাগুলো যেহেতু ব্যক্তি আক্রোশ বা স্থানীয় কোনো পর্যায়ের কোনো হত্যাকাণ্ড না, এটা সম্পূর্ণ লিঙ্কড উইথ একটা রাজনৈতিক দলকে দমন নিপীড়নের ঘটনা, এবং তারই প্রেক্ষাপটে কিন্তু এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। এবং সেটা কিন্তু একটা দেশের এই যে মানবতা বিরোধী আইনের এগেনস্টে একটা কাজ, অর্থাৎ আপনি কাউকে কণ্ঠরোধ করা, কাউকে গুম করা, রাজনৈতিকভাবে তাকে দমিয়ে রাখা, এই জিনিসগুলো আমাদের কাছে মনে হয়েছে যে এটা মানবতা বিরোধী অপরাধ। এবং সেজন্যই মূলত আমরা কিন্তু সর্বশেষ আমরা, আপনারা জানেন যে রিসেন্টলি আমরা গিয়েছি মানবতা বিরোধী আদালতে আবেদন করেছি, তারা আমাদের আবেদনটা গ্রহণ করেছেন। এবং আমরাও চাই যে এটার একটা তদন্ত হয়ে এখানে যারা জড়িত, আমরা তো প্রাথমিক জড়িত হিসাবে এবং হুকুমদাতা হিসাবে, যেহেতু এটা আইনশৃঙ্খলা বাহিনী, আপনারা জানেন যে চাইলেই এককভাবে অনেক কিছু পারেন না, তাদের চেইন অফ কমান্ড থাকে, এবং তারা লজিস্টিক যে ধরনের সাপোর্ট নিয়েছিল, তারা যে ধরনের ওয়ার প্রিপারেশন নিয়ে লক্ষ্মীপুর গিয়েছিল, ডেফিনেটলি এটার পিছনে একেবারে টপ টু বটম কাজ করেছে, তাদের একটা চেইন কাজ করেছে। আমরা চেয়েছি এখানে একেবারে নির্দিষ্ট ব্যক্তি যিনি ঘটনা ঘটিয়েছেন এবং যিনি হুকুম দিয়েছেন, তারাও যেন এখানে বিচারটা নিশ্চিত করা হয়। কারণ পরবর্তীতে আবার সরকার গঠন হবে, আবার এই ধরনের একটা ঘটনা প্রবাহ তৈরি হবে, সেই জিনিসটা আমরা চাই না।
সো সেজন্য আমাদের দাবি এবং আমাদের আশা আকাঙ্ক্ষা, আমি মনে করি বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা যে ধরনের কোনো ঘটনা পুনরাবৃত্তি না হোক। আমাদের সাথে আওয়ামী লীগ বা সরকারের মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা এটা ঘটনাটা টোটালি আমরা চাই যে বিচারিক প্রক্রিয়ায় তাদের বিচারটা হোক এবং আমরা যেন ন্যায় বিচার এবং দৃষ্টান্ত হিসাবে এটাকে এস্টাবলিশ করতে পারি। আসলে যেটা বললাম, তখনকার পরিস্থিতিতে আমি নিজেকে নিয়ে ব্যস্ত হওয়া ছাড়া উপায় ছিল না। মানে আমার মানে আমার মাথায় তখন কাজ করছিল যে না জানি আমাকে ধরে ফেলে, আমাকে এই অবস্থার মধ্যে পড়তে হয়, আমাকে নিয়ে মেরে ফেলে, এটা একটা বিষয়। সেকেন্ড হচ্ছে ওনাকে মূলত আমার অবস্থান নিয়ে যেহেতু টর্চার করা হচ্ছিল এবং পাশাপাশি মানে তারা তো মানে তাদের সর্বোচ্চ চেষ্টা কিন্তু ছিল যে ওনাকে আসলে মেরে ফেলবে, এটাই তাদের সর্বোচ্চ চিন্তা ছিল। এই জন্যে তাদের টর্চারের মেইন উদ্দেশ্য ছিল তাকে কষ্ট দিয়ে হত্যা করা এবং আমাকে খুঁজে পাচ্ছে না, এটা তাদের একটা ক্ষোভ ছিল। এবং সেজন্যেই শুরুতেই যখন এই কোশ্চেনগুলো যাচ্ছিল যে আমি কোথায়, আমাকে মানে আমার অবস্থানটা উনি যেন বলে দেয়। এবং আপনারা শুনেছেন ঘটনা প্রবাহে যে ওদিন কিন্তু আমাদের বাসার দারোয়ান ছিল না এবং দারোয়ানের ছেলেকে দারোয়ান রেখে গিয়েছিলেন। তো দারোয়ানের ছেলের বয়স আমার থেকে অনেক ছোট হলেও তার গ্রোথটা ভালো ছিল। তো এক পর্যায়ে তারা কিন্তু তাকে ধরে আনছে, মনে করেছে যে আমি বেলাল, মানে সেই বেলাল কিনা। তো তাকে যখন ছাদে ধরে নিয়ে আসা হয় তখন এক পর্যায়ে আমার বাবার সামনে দাঁড়া করিয়ে ওকে মারতে উদ্যত হলে উনি বলে যে না, ও তো আমার ছেলে না, ও হচ্ছে আমাদের দারোয়ানের ছেলে। সো এইসব ঘটনা প্রবাহে আমার তখন অবস্থাটা চিন্তা করেন যে আমাকে খুঁজতেছে, পেলে মানে খুঁজে পেলে মেরে ফেলবে। এই অবস্থা আসলে নিজের দিকে নজর দেওয়া ছাড়া তখন এই যে বাবার উপর যে ঘটনা ঘটছিল সেটা আসলে কিভাবে যে আমরা সহ্য করে গেছি সেটা আসলে এখন মনে করতে পারতেছি না। বিশেষ করে ধরেন ওনার লাশটা দেখার পরে আসলে আমাদের এই ফিলিংসটা আসে যে ওনার উপরে কী অমানবিক নির্যাতন হয়েছিল। ওনার যারা লাশ দেখেছেন যে একজন মানুষকে কি পরিমাণ নির্যাতন করলে তার শরীর, উনি স্বাস্থ্যবান একজন মানুষ ছিলেন, ওনার শরীরের সব জায়গায় আপনার কালো হয়ে গিয়েছিল, চোখে, কপালে, আপনার এমনকি হাঁটুতে যেখানে ঠেকিয়ে গুলি করে দেওয়া হয়। তো এই জিনিসগুলো তো আমরা দেখি আসলে তখন আমাদের মনে যে আঘাতটা এসছে, আঘাতে আসলেও আমরা তখন আসলে এক্সপ্রেস করতে পারিনি, কারণ ওই সময়ে আমাদের নিজেদের প্রাণ বাঁচাতে আমাদেরকে সরে যেতে হয়েছে। আপনার ওই ঘটনার পরপরই আমাকে দীর্ঘ সময় আত্মগোপনে থাকতে হয়েছে, আমাকে অনেকবার প্লেস চেঞ্জ করে ওখান থেকে সরে যেতে হয়েছে বিভিন্নভাবে। এমনকি আমরা পরবর্তীতে জানতে পেরেছি যাদের সহযোগিতায় বা যেভাবে আমরা ওখান থেকে সরে গিয়েছি তাদেরকে পর্যন্ত তারা টার্গেট করেছিল। অর্থাৎ কেন তারা আমাদেরকে সহযোগিতা করলো, এটা আল্লাহর ইচ্ছা যে তখন এই পরিস্থিতিতে আমি সরে যেতে পেরেছি এবং দীর্ঘ সময় আমাদেরকে আত্মগোপনে থাকতে হয়েছে, পালিয়ে বেড়াতে হয়েছে। প্রায় 6 মাস অমানবিক, মানে এটা জেলখানা জীবনের মতো ছিল আমাদের কাছে। এবং পরবর্তীতে যখন আমরা আবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম, বিভিন্নভাবে আমাদের পরিবারকে আপনার হয়রানি করা হয়েছে। আমরা অন্তত 4-5 বার আমাদের বাসা পরিবর্তন করতে হয়েছে, এমনকি ওইসব জায়গাগুলোতে পর্যন্ত তারা অভিযান চালিয়েছে। কোনো ধরনের কিন্তু মামলা ছিল না। এবং আপনারা জানেন রিসেন্টলি যে জঙ্গি নাটক, এই জঙ্গি নাটকের ঘটনার সাথেও আমাদেরকে ইনভলভ করার চেষ্টা করা হয়েছিল। এবং আল্লাহর রহমত ছিল বলে কিছু ঘটনা তাদের মাধ্যমে আমরা পরবর্তীতে জানতে পারি। এবং ওখানে হয়তো কিছু মানুষের, আমি নাম মেনশন করছি না, কিন্তু কিছু মানুষের হয়তো দয়া হওয়ার কারণে তারাই আমাদেরকে এই ইনফরমেশনগুলো দিয়ে দেয়। কারণ হচ্ছে তারা দেখেছে যে আমাদের পরিবারের উপরে এত বড় নির্যাতনের পরে এই ধরনের একটা পরিকল্পনা তারা আবার সামনে নিয়েছে যে আমাদেরকে জঙ্গি সাজিয়ে আপনার জাতির সামনে প্রেজেন্ট করা। এবং আমাদের এখানে বাসায় অনেকবার অভিযান চালিয়েছে তারা, এই ঘটনাগুলোকে ওভাবে সাজানোর চেষ্টা করেছে। তা আল্লাহর ইচ্ছা ছিল দেখে হয়তো সেই ঘটনাগুলো ঘটেনি। তো এই আর কি। তখন মামলা করতে তখন আসলে আপনারা জানেন যে কোনো একটা ডেড বডি রিসিভ হলে সাধারণত তার ময়নাতদন্ত করতে হয়। হাসপাতাল যখন একটা বডিকে রিসিভ করে অফিসিয়ালি, তখন তাদের কিছু আইনানুগ প্রক্রিয়া অটোমেটিক তৈরি হয়। তারা সেখানে পুলিশের উপস্থিতি রেখেই সেই জিনিসগুলোর ডকুমেন্ট করে
এবং সেই জায়গায় প্রাথমিকভাবে যে ডকুমেন্টগুলো তৈরি করা হয়েছিল, আপনারা পরবর্তীতে বিভিন্ন সোর্সে আমরা জানতে পেরেছি যে লক্ষ্মীপুরের তৎকালীন সময়ে হাসপাতাল সংশ্লিষ্ট কিছু লোকজনকে তখন সরিয়ে দেওয়া হয়েছিল দায়িত্ব থেকে। এর মধ্যে সিভিল সার্জনও ছিলেন। লক্ষ্মীপুরে তখন দায়িত্বরত সিভিল সার্জনকে কিছুদিনের মধ্যেই বদলি করা হয় এবং আমাদের কাছে ইনফরমেশন হলো যে তার তৎকালীন সময়ে যে ওনার ময়নাতদন্তের রিপোর্ট সেটাকেও ওনারা পরিবর্তন করে ফেলেন এবং সেটার জন্য যথেষ্ট চাপও ছিল তাদের কাছে। যেহেতু সরকারিভাবে একটা বডি রিসিভ করেছে তারা এবং রিসিভ করার পরে ওনাদের একটা দায়িত্ব হয়ে যায় আসলে যে এটাকে সরকারি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা, সেজন্য একটা অপমৃত্যুর মামলা দায়ের হয়। সেটা আবার হচ্ছে পুলিশের ময়নাতদন্তের জন্য তখন পুলিশ আপনার রিসিভ করে এবং সেটাকে ময়নাতদন্ত সম্পন্ন করে আমাদেরকে ফেরত দেওয়া পর্যন্ত যে প্রক্রিয়াটা ছিল সেটাকে পরবর্তীতে ওনারা একটা আইওয়াস একটা মামলা দেখিয়ে ওনারা কিন্তু এটাকে শেষ করে দেন। মানে কি তার মানে রেজাল্টটা কি ছিল আর কি? রেজাল্টটা সম্পর্কে আমাদের তো আসলে ওভাবে জানার সুযোগ ছিল না, যেহেতু দীর্ঘ সময় আমরা আত্মগোপনে থাকতে হয়েছে বা সরে থাকতে হয়েছে। আমরা যতটুকু জেনেছি যে এই মামলাটাকে তারা হচ্ছে যথাসম্ভব দেখানোর চেষ্টা করেছে যে এটা বিচ্ছিন্ন একটি ঘটনা এবং সেখানে ময়নাতদন্তে তারা কোনোভাবেই বুলেটের কথা লেখেনি, কিন্তু বলে গেছে পেনিট্রেশন উইন্ড, মানে হচ্ছে কোনো একটা জিনিস শরীর ভেদ করে ঢুকে গেছে। সো স্পেসিফিক কোনো টার্ম ইউজ করেনি। তো স্পেসিফিক টার্ম না ইউজ করলেও আসলে তখন তাদের সংশ্লিষ্ট যে কোনো লোককে মামলা তদন্তকারী সংস্থা তারা জিজ্ঞেস করে সব কিছুই আসলে বের করে ফেলতে পারবেন এবং যেহেতু ছবি এভিডেন্স আছে বিভিন্ন মিডিয়াতে তখন হচ্ছে খবর ছিল এবং আই উইটনেস আছে এই ঘটনার প্রচুর। হসপিটালে এখনও লক্ষ্মীপুরের হাসপাতালগুলোতে এখনও প্রচুর আই উইটনেস আছে যারা এখনও সেই ধরনের একটা প্রেক্ষাপটের অপেক্ষায় আছে যেখানে গেলে তারা তাদের মনের কথাগুলো বলতে পারবেন। এবং আমি মনে করি যে একটা সুস্থ তদন্ত টিম যদি লক্ষ্মীপুরে যায় তারা এই ঘটনার জন্য যথেষ্ট এভিডেন্স পেয়ে যাবেন এবং আমরাও চাই যে এটা তারা যেভাবে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে এটাকে চালিয়ে দিয়েছিল এত কিছুর পরেও, এবং এত কিছুর পরও এই কারণে বলছি যে এই ঘটনার পরপরই আন্তর্জাতিকভাবে হিউম্যান রাইটস ওয়াচ পর্যন্ত গিয়েছিল লক্ষ্মীপুরে। তাদের তো জানেন যে তদন্তটা টোটালি আনবায়াসড একটা তদন্ত হয়। তারা কিন্তু এটার বিস্তারিত প্রত্যেকটা মানুষকে চেষ্টা করেছে তাদের রিচের মধ্যে, যদিও তাদেরকে অনেক বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। তারা কিন্তু বিদেশি তাদের রিপ্রেজেন্টেটিভ গিয়েছে আমাদের এলাকায়, গিয়ে তারা আমাদেরও সাক্ষাৎকারের চেষ্টা করেছে। তারা গিয়ে কিন্তু তাদের একটা অবজারভেশন এবং তারা এই ঘটনার কতটুকু পক্ষে বিপক্ষে পেয়েছে সেই ঘটনাগুলো তাদের ওখানে রিপোর্টে উল্লেখ করেছে এবং সেই জিনিসগুলো আপনারা এখন ঘাটাঘাটি করলে তদন্তকারী সংস্থা যারা আছে তারাও ঘাটাঘাটি করলে অনেক তথ্য পেয়ে যাবে।